পেহেলগামের ঘটনার পর পাল্টা অ্যাকশন শুরু ভারতের। পাকিস্তানও নিজেদের মতো প্রস্তুতি নেওয়া শুরু করেছে, আর তাতেই মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানও এক্সারসাইজ শুরু করেছে। 3 দিন ধরে এই এক্সারসাইজ চলবে। তাতেই দেখা গেল একটা ফাইটার জেট রাওয়ালপিন্ডির সামনে তাসের ঘরের মতো পুরো ভেঙে পড়েছে। ভারতের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদীদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীরা যেভাবে নিরীহ দেশবাসীকে নৃশংসভাবে হত্যা করেছে তাতে গোটা দেশ ব্যথিত। যারা এই হামলা করেছে তাদের কল্পনার চেয়েও বড় সাজা দেওয়া হবে, তাদের মাটিতে মিলিয়ে দেওয়ার সময় চলে এসেছে। তারপরই ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে পাকিস্তান। যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। আর তাই লাহোর এবং নূর খান ঘাঁটিতে F-16 যুদ্ধ বিমান মোতায়েন করেছে পাক সেনা। কিন্তু সেই ফাইটার বিমান দিয়ে ভারতের বিরুদ্ধে আক্রমণ করবে বলে মনে বেশ সাধ ছিল পাকিস্তানের, কিন্তু মাঠে মারা গেল সব আশা। কেন বলছি জানেন? 3 দিন পাকিস্তানও এক্সারসাইজ শুরু করেছে, তাতেই ভেঙে গেল পাকিস্তানের স্বপ্ন। তাসের ঘরের মতো ভেঙে পড়ে F-17 ফাইটার জেট। ভারতকে কিস্তিমাত দিতে গিয়ে নিজেদেরই আবার মুখ পুড়েছে পাকিস্তানের। এই প্রথম F-17 ফাইটার জেট ভেঙে পড়েছে এমন নয়, এর আগেও F-17 ফাইটার জেট ভেঙে পড়ার রেকর্ড রয়েছে পাকিস্তানে। যে প্লেনটি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, সেই প্লেনটি F-17, যেটি পাকিস্তানের মাটিতে মুখ থুবড়ে ভেঙে পড়ে। এবার আপনাদের বলি এই F-17 ফাইটার জেটের বৈশিষ্ট্য কি। একটি 1 ইঞ্জিন বিশিষ্ট ফাইটার জেট। পাকিস্তানের বিমান বাহিনীর ক্ষেত্রে F-17 থান্ডার প্রায় মেরুদণ্ডের মতো। এটি ভারতের তেজসের মতো লাইটওয়েট মাল্টি রোল ফাইটার জেট। এবার প্রশ্ন হচ্ছে, মাল্টি রোল ফাইটার জেটের বৈশিষ্ট্য কি? অনেক উঁচু থেকে হামলা চালাতে পারে, মাটির খুব কাছে নামতে পারে, নেমে গোলাবর্ষণ করতে পারে, প্রতিপক্ষের যুদ্ধ বিমানকে তাড়া করতে পারে, বিপক্ষের ঘাঁটি এবং সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসতে পারে এই যুদ্ধ বিমানগুলি। ভারতীয় লাইটওয়েট মাল্টিরোল ফাইটার জেট তেজসের সঙ্গে সম্মুখ সমরে যাওয়ার লক্ষ্যেই F-17 থান্ডার তৈরি করা হয়। তবে এই ফাইটার জেটের কিছু কার্যক্ষমতা নিয়ে এবার আলোচনা করা যাক। 2000 কিলোমিটারের মতো পথ একেবারে পাড়ি দিতে পারে F-17। এই বিমান 2300 কিলোমিটারের বেশি জ্বালানি বহন করতে পারে না, মাঝ আকাশে জ্বালানি ভরতে পারে না, তাই জ্বালানি শেষ হওয়ার আগে ফিরতেই হয়। তেজসের চেয়ে থান্ডারের ওজন অনেক বেশি, স্বাভাবিকভাবেই ক্ষিপ্রতা কম। শুধু ইঞ্জিন নয়, F-17 থান্ডার আরও অনেক প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয়। আর সেই ফাইটার বিমান নিয়ে ভারতের বিরুদ্ধে আক্রমণ করবে বলে মনে বড় সাধ ছিল পাকিস্তানের, কিন্তু মাঠে মারা গেল সব আশা। তো পাকিস্তানের এই ফাইটার জেট সম্পর্কে আমরা কথা বলেছিলাম ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তিনি কি বলেছেন আমাদের শোনাবো। আমাদের ভারতবর্ষকে অপারেশন আক্রমণ হয়েছে, যেখানে ইস্টার্ন সেক্টর থেকে কিছু স্কোয়াড্রন এসে সেন্ট্রাল সেক্টরে 230 রাফাল তেজস এটা একটা এয়ার এক্সারসাইজ করেছে। এটা সবাই জানে, এটা গণমাধ্যমে এসছে, সোশ্যাল মিডিয়ায় এসছে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এসছে। এটা দেখে পাকিস্তানও কিন্তু আর পেছিয়ে থাকতে পারেনি। ওরাও নিজেরা একটা এয়ার এক্সারসাইজ করার জন্য শুরু করেছে গতকাল থেকে, এবং 3 দিন চলবে। বিভিন্ন এয়ারবেসে এক্সারসাইজ চলছে। আমরা আরো ডিটেলস আমরা এটা দেব পরে। কিন্তু যখন এই এয়ার এক্সারসাইজটা চলছে, আল বাদার এই এক্সারসাইজের নাম, এই এক্সারসাইজটা যখন চলছে, এই 3 অরিজিন আমরা বলি, 3 অরিজিন খেলনা এবং জিনিস কি অবস্থা ভারতবর্ষে আমরা সবাই জানি। এটা নিয়ে আমরা হাস্যকৌতুক করি, আমরা এটাকে এই নিয়ে একটা হাসির খোরাকও আছে। কিন্তু সত্যি করে আমরা দেখলাম কালকে যখন এই এয়ার এক্সারসাইজ চলছিল, চীনের F-20 ফাইটার জেট পাকিস্তান যখন ওড়াচ্ছিল, এটা কাল রাওয়ালপিন্ডি গ্রুপ হেডকোয়ার্টারের সামনে এটা কিন্তু ক্র্যাশ করে যায়। একটা নর্মাল এয়ার শটে যখন এক্সারসাইজ চলছে পাকিস্তানে, F-17 কিন্তু কাল রাওয়ালপিন্ডির সামনে ক্র্যাশ করেছে। এবং এনার যে পাইলট, এরা বেঁচে গেছে কেন? এদের মার্টিন বেগার PK-16 এলি বলে অ্যাপ্লিকেশন সিট আছে। যখন পাইলট বুঝতে পারে যে ফাইটার জেট ক্র্যাশ করবে বিকজ অফ টেকনিক্যাল, মানে এই F-17 এ একটা টেকনিক্যাল প্রবলেম আছে, এবং এটা চীন অরিজিনের, চাইনিজ অরিজিনের ফাইটার। কিন্তু পাইলট ইজেক্ট করে গেছিল, আর এই জন্য এটা ইজেক্ট করেছিল কারণ সিট যেটা ছিল
যেটা দিয়ে ইজেক্ট করে যখন জানে যে এটাকে নিয়ে আর বাঁচতে পারবে না, সেটা বাইরের একটি ফরেন রাষ্ট্রের ছিল। মার্টিন বেকারের PK-16 এলইসি এইটা দেখে ওরা বেঁচে গেছে, এবং যে পাইলট ল্যান্ড করেছে ইনজোর্ড, আমাদের কাছে ছবি আছে, নিশ্চিতভাবে আমরা আপনাদের এই স্ক্রিনের মধ্যে দেখাবো। পাইলট বেঁচে গেছে, কিন্তু কমপ্লিট এয়ারক্রাফটটা এই P-17 ক্র্যাশ করেছে, এই J-17 কারেকশন, এটা ক্র্যাশ করেছে। এবং চায়না যেভাবে বিভিন্ন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিকে J-17 একটা বিশাল ফাইটার জেট হিসেবে বিক্রি করতে চাইছে, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কাছে, এই খবরটা পুরো বিশ্বের কাছে চলে গেছে। আমরা জানি না কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বিশেষ করে আফ্রিকান কান্ট্রি, এই ফিলিপাইন্স অথবা অন্য কান্ট্রি এই চায়না থেকে এই প্লেনটা আর কোনোদিন কেউ কিনবে কিনা, কারণ এই প্লেনের মধ্যে একটা টেকনিক্যাল ফ্ল আছে। তবে পাকিস্তানের কাছে একটা বৃহৎ স্কোয়াড্রন, মানে নিয়ার অ্যাবাউট 5 to 6 স্কোয়াড্রনে J-17 আছে, যার মধ্যে টেকনিক্যাল ফল্ট আছে, এবং এদের রাডার সিস্টেমেও there is a fault, technical fault, যেটার জন্য এদের কমিউনিকেশন সিস্টেম বিটুইন দ্য এয়ারক্রাফট এন্ড দ্য গ্রাউন্ড, এটা অনেক সময় বিঘ্ন ঘটে। এবং পাইলট যারা যখন কোনো পাইলট ফাইটার জেট ওড়ায়, তারা উপর থেকে ব্লাইন্ড থাকে, তাদের কন্ট্রোল করতে হয় খেলার মতন, একদম যেটা আমরা ওয়ার গেম খেলি, নিচের থেকে কন্ট্রোল করতে হয়, বেস থেকে কন্ট্রোল করতে হয়। তো অ্যাভাক সিস্টেম, দ্য রাডার সিস্টেম যখন কন্ট্রোল করে, দেয়ার ইজ আ সার্টেন ফ্ল বিটুইন দ্য পাইলট অ্যান্ড পাইলট অনেক সময় ব্লাইন্ড হয়ে যায়। এই জন্যই এই J-17 কালকে ক্র্যাশ করেছে, এবং চাইনিজ অরিজিন প্লেন বলে এটা আবার বিশ্বের কাছে সবাই হেসেছে। এরা অলওয়েজ রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে F-16 আছে তার রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এই J-17 তৈরি করতে গিয়েছিল, বাট এখনো কিন্তু ইট ইজ নট টাইম টেস্টেড অর ওয়ার টেস্টেড এয়ারক্রাফট। এমনি সঠিক করেছে, এক্সারসাইজ করেছে, এবং আমরা কিন্তু এই প্রথম দেখিনি। চায়নাতেও PL এর যখন এয়ারফোর্স যখন ওড়াতে, সেই সময় কিন্তু আমাদের 3টে ক্র্যাশ J-17 দেখেছি। তো J-17 ভারতের বিরুদ্ধে, ভারতের যে এয়ার সুপিরিয়রিটি 230 রাফালের বিরুদ্ধে যে কতটা সাকসেস হবে এটা সময় বলবে। তবে আমরা নিশ্চিত ভারতের যে এয়ারফোর্স, তাদের পাইলট এবং তার এয়ার সুপিরিয়রিটি is far ahead in the entire south এবং সাউথ ইস্টার্ন এশিয়া। সেটা আমার মনে হয় না তার সাথে কেউ টক্কর দিতে পারে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।